গালিগালাজ, এটার একটা পলিটিক্স আছে, যেটা আমি ইতিমধ্যেই বলেছি যে ঘৃণা ছড়ানোর জন্যই গালিকে ব্যবহার করা হয়। আবার এর আরেকটা দিক আছে, সেটা হলো তরুণরা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে কি ব্যবহার করবে। সেই ভাষা অনেক সময় ব্যঙ্গচিত্র হতে পারে, যেটা আমরা সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দেখেছি, অনেক ছড়া লেখা হয়েছে। 90-এর আন্দোলনের স্লোগানগুলোর কথা আপনার মনে আছে? হ্যাঁ, এগুলো অনেক ভাষাগুলোর কথা আপনার মনে অনেক আছে? ব্যঙ্গাত্মক। দেওয়াল চিত্রগুলোর কথা আপনার মনে আছে? তো সেই দেয়াল চিত্রেরই আরেকটা রূপ আমরা এবার গ্রাফিতির মধ্য দিয়ে দেখতে পেলাম। যেমন চেটে নয় খেটে খাও, এই গ্রাফিতির ভাষা, এটা ব্যঙ্গাত্মক কথা, কিন্তু এর মধ্যে কিন্তু একটা রিয়াল পলিটিক্যাল মিনিং আছে। রাইট। এখন আমরা যদি একটু পেছনে যাই, যেমন ধরেন আমাদের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, আমরা একটা সিমিলার উদাহরণ পাবো ইতিহাসে। সেটা হলো 60-এর দশকে ওয়েস্টার্ন সোসাইটিতে হিপ্পি বলে একটা জেনারেশন তৈরি হয়েছিল, জি। এবং হিপ্পিরা একটু প্রথা বিরোধী, কিন্তু তাদের একটা ফিলসফি ছিল, তারা শান্তিবাদী, তারা রক্ষণশীলতার বিরুদ্ধে, তারা মুক্তমনা, এবং তারা একটু মেডিটেশন এবং স্পিরিচুয়ালিটির দিকে তাদের আকর্ষণ ছিল। এই হিপ্পিদের 10 বছর পরে, 1 দশক পরে এসে তৈরি হলো পাঙ্ক জেনারেশন, ওয়েস্টার্ন সোসাইটি। তারপরে পাঙ্ক, রাইট। পাঙ্কদের 70 পরবর্তী। হ্যাঁ, পাঙ্করা ছিল ছোট চুল, এবং এরা হলো জাস্ট অপোজিট। তারা বলল যে ফিউচার বলে কিছু নাই, এবং তারা সব হতাশা, গালিগালাজ ইত্যাদির মধ্যে চলে গেল। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আমরা 21 শতকের বাংলাদেশি পাঙ্ক দেখতে পাচ্ছি, যারা ফিউচার বলে কিছু নাই, হতাশা ইত্যাদি, এবং এক ধরনের অ্যানার্কিস্ট, এক ধরনের নৈরাজ্যবাদী, যেটা জীবন বিমুখ। এই জায়গার থেকে গালির একটা পয়দা সেখানে হচ্ছে, এবং এটা দেখেন, এটা কিন্তু কোনো ফিলসফিক্যাল সংগঠিত রূপ নিতে পারছে না, এবং এটাকে ইউজ করছে এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠী, এবং এটাকে ইউজ করে বাংলাদেশের যে সম্প্রীতির যে ধারাটা ছিল, বাংলাদেশে যে ছোট দেশ, সবাই সবাইকে চেনে, এবং সেখানে যে সোশ্যাল পার্লামেন্টারিজম বলে যে জায়গাটা ছিল, অর্থাৎ আমরা কোর্টে যখন কেউ খারাপ শব্দ ইউজ করে, আমরা তখন বলি যে উনি আনপার্লামেন্টারি কথা বলেছেন। তা আমাদের সমাজেও এক ধরনের পার্লামেন্টারি বিহেভিয়ার ছিল। সামাজিকভাবে আমাদের সালিশের একটা রেওয়াজ আমাদের সোসাইটিতে আছে। সালিশে কেউ মুরব্বীদেরকে সাথে বেয়াদবি করতো না, সালিশে তরুণরাও প্রতিবাদ করত। ফলে আমাদের বাংলাদেশি সমাজে, বাঙালি সমাজে কালচারে যেই কালচারাল বন্ডিংটা ছিল, এবং যেখানে যে পরমত সহিষ্ণুতার জায়গা ছিল, সেখানে একদিকে যেমন কীর্তন হতো, আরেকদিকে বাউল গান, মিলাদ, জারি সারি ইত্যাদিও হতো। আরেকটি বিষয় আমি ইয়াংদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো, এখানে তুষার ভাই আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, এক সময়ে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ডিবেটিংটা ছিল একটা ভেরি পপুলার একটা প্র্যাকটিস, রাইট। এবং এই ডিবেটে কেউ কিন্তু কাউকে গালিগালাজ করতো না, এবং তুমুল বিতর্ক হতো, এবং জাতীয় টেলিভিশন বিতর্ক, সবাই গঠনমূলক বিতর্ক তো। এই জাতীয় টেলিভিশন বিতর্ক, এগুলো কিন্তু আস্তে আস্তে আনপপুলার হয়ে গিয়েছে, এবং একই সঙ্গে আপনি দেখবেন সিনেমা হল নাই, সিনেমা তৈরি হচ্ছে না, নাটক হচ্ছে না, খেলাধুলা নাই। নাটক হচ্ছে, কি ভাষায় হচ্ছে? ফলে এই যে আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব এক ধরনের ভাষা আমদানি করেছিলেন, ওনার অনেক ভালো ভালো কাজ আছে, আবার ওনার একটা ভাষার একটা বয়ানের আমদানিও এখানে কিন্তু আছে। তো এই যে নতুন ভাষা, নতুন জিনিস, এবং এইটার মধ্যে আপনি কি দিচ্ছেন, কি ফিলোসফি ইনজেক্ট করছেন, সেটা তরুণ সমাজের মধ্যে হতাশা তৈরি করছে কিনা, সেটা এক ধরনের আজকে যে সোসাইটিতে যে নারীর প্রতি সহিংসতা বলেন, ঘুষ দুর্নীতি বেড়ে যাওয়া বলেন, সেইখানে এই ভাষার, এই গালির কোনো ভূমিকা আছে কিনা, সেটিও আমাদের খুঁজে বের করা দরকার বলে আমি মনে করি। সে কারণে আজকে তরুণরা যেটি বলছে, যেটাকে অনেকে রাজনৈতিক তত্ত্ব দিয়ে জায়েজ করতে চাইছেন, যে এটা আমার হতাশার বহিঃপ্রকাশ, আমি এর সাথে মোটেও একমত নই।